আজ ২৪শে জুলাই ২০২৫। ১৯৮০ ২৪শে জুলাই উত্তম কুমার চলে গেছেন। উত্তম কুমারের কিন্তু আপনি এই যে বিভিন্ন চরিত্রগুলো বললাম, তাদের কিন্তু গলার স্বরের ক্ষেপণ যেটা, সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা। মানে নায়কে অরিন্দম যখন সুপারস্টার হয়ে গেল, আর তার আগে যখন সে ওই বন্ধু জ্যোতির সাথে মদ খেয়ে খাচ্ছে, ওই দৃশ্যে বলছে যে আই উইল গো টু দ্য টপ, এই দুটোর ভয়েস কিন্তু আলাদা। চাপা ডাঙার বউ সেটা পাওয়া যায়, কিন্তু সেটাও মানে এত নষ্ট হওয়া, মানে ২.৫ ঘন্টার সিনেমা এখন বোধহয় ৭০-৮০ মিনিটে এসে দাঁড়িয়েছে। সেখানেও মানে উত্তম কুমারের খুব ভালো পারফরমেন্স সবাই বলে, এবং উনি ওই ধরনের চরিত্র খুব বেশি করেননি, একজন গাঁয়ের চাষি। সেটাও ওরকম কাটছাট হয়ে মানে যাচ্ছে তাই অবস্থা, যাকে নিয়ে বাঙালির এখনও কৌতূহল আছে। এখনও ওনার সিনেমা টিভিতে দিলে লোকে দেখে, ইউটিউবে এত মিলিয়নস অফ ভিউজ। উত্তম কুমারের কিন্তু সিনেমার বাইরে মানে মানুষটার কোনো কথাবার্তা, ভিডিও তো ছেড়েই দিন, অডিও ইন্টারভিউও নেই, এবং ওনার যে ইন্টারভিউয়ের কোনো বইয়ের সংকলন তাও নেই। মা এসে বাবাকে, মানে ইনফ্যাক্ট বাবাও শুয়ে পড়তে, বাবাকে এসে বলে শোনো শোনো উত্তম কুমার এসছে, আমার কানে গেছিল। তো আমি ওই তো শুনে এক্সাইটেড হয়ে উঠে পড়েছি। বাবা আমি একদম উঠবে না। সামনে থেকে যা দেখেছি, উনি তো মানে রীতিমতো মানে মাথায় হাত দিয়ে ঠাকুমাকে সান্ত্বনা দিয়ে বলছে, বৌদি আপনার যখন মনে হবে আপনি আমার ডাকবেন। আজ ২৪শে জুলাই ২০২৫। ১৯৮০ ২৪শে জুলাই উত্তম কুমার চলে গেছেন। কিন্তু ২০২৫-এও আজ তিনি সমানভাবে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রপ্রেমী মানুষদের কাছে, বিশেষ করে যারা বাংলা চলচ্চিত্রপ্রেমী মানুষ তাদের কাছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে প্রজন্মের পর প্রজন্ম অতিক্রম করেও তার প্রাসঙ্গিকতা এতটুকু কম হয়ে যায়নি। তার জন্য আমাদের মনের ভেতরের সেই অনুরাগ এতটুকু কমেনি। আজ এই বিশেষ দিনে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে আজকে আমরা এমন একটা পর্ব এনেছি যেখানে কোনো চলচ্চিত্র বিশেষজ্ঞ নয় বা তার সঙ্গে কাজ করেছেন কোনো সহকর্মী নয়, যাদের কথা আমরা হয়তো কখনোই শুনি না, সেই উত্তম কুমারের ভক্তরা। আর যে উত্তম কুমার এত বছর পরেও রয়ে গেছেন, তার প্রধান কারণ তো তার ভক্তরা, কারণ তারা তাকে ভুলতে পারেনি, ভুলে যেতে পারেনি। আর এই পর্বে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যে ভক্ত এসেছেন আজকে তার কথা শোনাতে উত্তম কুমারকে নিয়ে, তার মানে উত্তম কুমারের মারা যাওয়ার অনেক পরে তিনি জন্মেছেন, কিন্তু তবু তিনি উত্তম কুমারের একজন গুণগ্রাহী। আসুন আমরা পরিচয় করে নিই আবির ভট্টাচার্যের সঙ্গে। আবির, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আবির কতটা নবীন প্রজন্মের মানুষ। আবির, তুমি বলো, তোমার এত তো মানে এই একেবারে রিসেন্ট প্রজন্মের মানুষ তুমি একজন, তুমি উত্তম কুমারকে চিনলে কি করে? তোমার তো চেনার কথাই নয় উত্তম কুমারকে, বা তার সিনেমা দেখার তো তোমার কথা নয়। তুমি কী করে চিনলে উত্তম কুমারকে? চিনলাম বলতে, আমি ছোটোবেলার থেকেই সিনেমা দেখি, বাবা মা ঠিক স্পেশালি কিউরেট করে কিছু সিনেমা দেখায় ওই বয়সের জন্য যথাযথ যেগুলো। তখন কিছু উত্তম কুমারের সিনেমা দেখেছিলাম, সেগুলো বেশিরভাগ কমেডি সিনেমা, ভ্রান্তিবিলাস, ছদ্মবেশী, এই ধরনের কিছু। তখন সেভাবে আলাদাভাবে কিছু দাগ কাটেননি আমার মনে। তখন ওই অল্প বয়সে যা হয় যে মানে মূলত গল্পটার দিকেই নজর থাকে। তারপরে আমার প্রপার মানে নিজের উত্তম আবিষ্কার বলতে যেটা হয়, সেটা অনেক পরে। সেটা আমি বোধহয় স্কুলের শেষ দিকে কিংবা কলেজের প্রথম ভাগে। তখন ওই ইন্টারনেটটার আরও সহজলভ্য হয়ে গেল। আর তাও তখন ওই ইন্টারনেটে অতটা না থাকলেও, এখন যেমন ইউটিউব খুঁজলেই পাওয়া যায় সিনেমা, অতটা না থাকলেও একটা ব্যাপার হয়েছিল কি, তখন ওই ১০ টাকা কি ২০ টাকা দিয়ে ওই ভিসিডি পার্লার থেকে ভিসিডি ভাড়া করে আনা, ওইভাবেই আমার বেশিরভাগ দেখা উত্তম কুমারের সিনেমা। আর তখন ওই আস্তে আস্তে দেখতে দেখতে ইউটিউব কিছু বাড়লো, ইন্টারনেট আরও সহজলভ্য হলো। এই করতে করতে যে বিভিন্ন উত্তম কুমারের সিনেমা যাদের কপিরাইট আছে, এঞ্জেল বলুন যারাই, তাদের তো এখন আর, তারা এখন তো ভিসিডি প্রিন্ট করা বন্ধই করে দিয়েছে, তারা এখন সমস্তটাই অনলাইনে ইউটিউবেই হচ্ছে।
সেইভাবে করার, আমি যেটা বলছিলাম যে ইন্টারনেট আসার পর তখন এই ইলিগাল সাইটস বলুন বা যাই টরেন্ট বা যাই হোক, তার থেকে একটা হিউজ সিনেমার একটা অ্যাক্সেস পাওয়া যায় যেগুলো একদমই সহজলভ্য নয়। তো সেই সমস্ত দেখতে দেখতে আমি বেশ মানে সিনেমার ব্যাপারে আমি সর্বভোগ বলা যায়, বেশ ভোরেশিয়াস অ্যাপিটাইট আমার। ক্লাসিক সিনেমা, হলিউড, বলিউড এগুলোই বেশি আমার দেখা হতো তখন। এই দেখতে দেখতে আমি তখন মানে সবগুলো একসাথে দেখতে দেখতে আমার তখন রিয়েলাইজেশন হয় যে আমি যাদের হলিউড যাদের দেখছি মানে তাদের চেয়ে এই উত্তম কুমারের এটা কোনো অংশে কম নয়। এবং নিজে বাঙালি বলেও হয়তো তার উত্তম কুমারের একটা অ্যাপিল হয়তো আমার কাছে ছিল, কিন্তু এইটা আমি রিয়েলাইজ করেছি তখনই যে উত্তম কুমারের গুণাবলী বলুন বা যাই বলুন, মানে আমার কাছে বিশেষভাবে অ্যাপিল করেছে কয়েকটা জিনিস। আমি ছোট করে বলি, সেটা হচ্ছে যে উত্তম কুমারের মতো সুপারস্টার যেই হয় তার কি হয় যে একটা তার যেটা অবতার বলুন বা যাই অনস্ক্রিন অবতার, সেইটার মধ্যে সে আবদ্ধ হয়ে যায়। একটা হিট করছে ওইভাবেই চলতে থাকুক, যেটা উত্তম কুমারের অসংখ্য সিনেমাতে রোম্যান্টিক নায়ক, বিশেষত 50-এর দশকের অনেক সিনেমায় দেখতে পাবেন। এটা হলিউডে অনেক এক্সাম্পল আছে। বোগার্টের যে নয়ার সিনেমাগুলো, তাতে বোগার্টের যেই স্ক্রিন ক্যারেক্টার যেরকম হতো, সেইটাই দেখবেন বোগার্টের শেষের দিকে রুয়ান্ন এঞ্জেলস বা 1-2 সিনেমা বাদ দিয়ে বোগার্ট কিন্তু ওই অবতারের মধ্যেই আবদ্ধ ছিলেন। কিন্তু উত্তম কুমারকে যখন আমি আস্তে আস্তে যে সময়টা বললাম আবিষ্কার করতে শুরু করি, তখন আমি দেখে খুবই অবাক হলাম যে এরকম একজন সুপারস্টার, সে একই লোক, সে নায়কে অরিন্দম হচ্ছেন, সেই বাঘবন্দি খেলাতে ওই রকম ভিলেন হচ্ছেন, সেই অমানুষে স্লাইটলি একটু লাউড দরকার কি বলিউডি মাসালা সিনেমার যেমন দরকার সেটা হচ্ছেন, সেই এখানে পিঞ্জরে এরকম একজন সংবেদনশীল রাইটার হচ্ছেন, সেই আবার যতুগৃহতে আর্কিটেক্ট যে ওই একটা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে একই মানুষ যে এতটা হিউজ রেঞ্জ, ভিলেন হোক নেগেটিভ হোক, সেইটা আমাকে সবচেয়ে আকর্ষণ করেছিল এবং এখনও করে। এবং আমার মতে মানে ওই লেভেলের স্টার, মানে আমি কিছুটা বায়াসড হতেও পারি, কিন্তু ওই আমার মতে ওই লেভেলের স্টারের এতটা রেঞ্জ সেটা খুব কম। আর উত্তম কুমারের আরেকটা আমার দারুণ লাগে বিষয়, সেটা হচ্ছে যে সিনেমা যদিও মূলত একটা ভিজুয়াল মিডিয়াম, কিন্তু আপনি যদি ভিজুয়ালটাকে বন্ধ করে দেন, ধরুন টিভি, আগের দিনে যেমন হতো টিভির স্যাটেলাইট চলে গেল, শুধু সাউন্ড আসছে। উত্তম কুমারের সিনেমার ক্ষেত্রে, যেটা অনেকের সিনেমাতেই হয় না দেশ বিদেশে, মানে একটা ল্যাকিং বলা যায়, উত্তম কুমারের কিন্তু আপনি এই যে বিভিন্ন চরিত্রগুলো বললাম তাদের কিন্তু গলার স্বরের ক্ষেপণ যেটা, সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা। মানে নায়কে অরিন্দম যখন সুপারস্টার হয়ে গেল, আর তার আগে যখন সে ওই বন্ধু জ্যোতির সাথে মদ খেয়ে খাচ্ছে ওই দৃশ্যে বলছে যে আই উইল গো টু দ্য টপ, এই দুটোর ভয়েস কিন্তু আলাদা। উত্তম কুমারের ব্রজবুলিতে একজন কেরানি যে গুল দেয়, সে যেভাবে কথা বলে সেটা কিন্তু বাকিগুলোর থেকে কথা বলা সম্পূর্ণ আলাদা। আরেকটা যেটা এক্সাম্পল বলছিলাম, বাঘবন্দি খেলা, বাঘবন্দি খেলায় উত্তম কুমারের দুটো ক্যারেক্টার বলা যেতে পারে, একটাই ক্যারেক্টার কিন্তু দুইভাবে দেখানো হচ্ছে। পাস্ট যে একদম নির্মম, ছেলেদেরকে না খেতে দিয়ে নিজে খাচ্ছে, অনেক অনেক র, তার কথা বলার ডিকশন দেখবেন যে এই কত করে এটা মাংস, একটা পিস কম কেন, অনেকটা র। কিন্তু সে যখন পরে পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে ফেরত আসছে, একজন রাজনীতি, হ্যাঁ, তখন সে পলিশ, মানে তার ভেতরটা হয়তো নির্মমতাটা হয়তো এক আছে, কিন্তু সে বাইরে থেকে অনেক পলিশড। তার কিন্তু দেখবেন, মানে আপনি যেটা বললাম, আপনি ভিজুয়াল বন্ধ করে দিলেও আপনি দেখবেন ভয়েসটা কিন্তু আলাদা, যেটা আমার একটা ভীষণ মানে উত্তম কুমারের একটা ইউএসপি লাগে, যে নিজেকে কীভাবে মোল্ড করা। এই মানুষই মানে পরে স্টাররা, যেটা বললাম, সচরাচর করে না। উত্তম কুমার কিন্তু 50-এর দশকেই, খুব ভুল না হয়ে থাকলে তখনই উনি লেট 50s কে আর্লি 60s নাগাদ, উনি তখন এই সুপারস্টার চিরতরুণ যে একটা থাকে সুপারস্টারদের, একটা উত্তম কুমারও পরের দিকে করেছেন কিছু, কিন্তু তখনই উত্তম কুমার বিচারক, যেমন একটা সিনেমা, বিচারকের বেশিরভাগটা কিন্তু কোনো গ্ল্যামার কিছু নেই, বেশিরভাগটাই হচ্ছে উত্তম কুমার বয়স্ক, তার চুলে পাক ধরা, আর ফ্ল্যাশব্যাক সিনে ওনার একটা গোফ আছে, বেশ গিক বলতে যেই রোল বোঝায় সেরকম। তো তখনই উনি ইমেজ ভাঙছেন লেট 50s নাগাদ। তারপর পরই বোধহয় 60-61 নাগাদ আসছে খোকাবাবুর প্রত্যাবর্তন। মানে ওই সময় থেকেই ওনার চরিত্র ভাঙা, এটা যেটা তারপরেও মানে অজস্রবার চলে গেছে। এই সব কটা মিলিয়েই আমার মানে হয় ভীষণ একটা মানে এক্সাইটিং লাগে উত্তম কুমারকে, কারণ এরকম মানে একজন স্টার হয়েও যে কন্টিনিউয়াসলি নিজেকে এক্সপেরিমেন্ট করতে চাওয়া, নতুন নতুন রোল করতে চাওয়া, নিজেকে স্টারের যেটা একটা সীমাবদ্ধতা বলুন বা যাই বলুন, একটা গণ্ডির বাইরে, একটা ছকবিহীন ছকের বাইরে ভাবা, সেইটা আমার খুব ফ্যাসিনেটিং লাগে।
এই সব মিলিয়েই আর কি একটা আকর্ষণ। এবং আমার মনে হয়েছে যে এই উত্তম কুমারকে নিয়ে মানে যতটা চর্চা হওয়া উচিত ছিল ততটা সেই অর্থে হয়নি, মানে কনস্ট্রাকটিভ চর্চা যে এবং ধরনের চর্চা হওয়া যে উচিত ধরনের উচিত ছিল ওনার কাজ সংক্রান্ত, উনি যাদের সাথে কাজ করেছেন তাদের সংক্রান্ত, সেইটা খুব একটা হয়নি। মানে আর মানে যেটা উত্তম কুমারের ক্ষেত্রে হয়েছে যে তাকে একটা গ্রুপ অফ দর্শক তারা কখনো তাকে সেইভাবে মেনে নেয়নি একজন আর্টিস্ট হিসেবে। মানে পপুলার আর্টের যেহেতু উনি স্টার ছিলেন, মেলোড্রামাটিক হিরো বলে যে একটা দাগিয়ে দেওয়া, যার জন্য একাডেমিক ক্ষেত্রে ওনার অভিনয় নিয়ে বেশি আলোচনা করা বা অ্যানালিটিক্যাল কোনো ডকুমেন্ট তৈরি করা সেগুলো সেভাবে তো হয়নি। ইদানিংকালে বেশ কিছু মানে কয়েকটা, মানে হাতে গোনা কয়েকটা হয়তো গবেষণাপত্র হয়েছে, কিন্তু সেই অর্থে একাডেমিক ক্ষেত্রে ওনাকে নিয়ে সেভাবে আলোচনা কিছু হয়নি। যার জন্য এটাও মনে করা হয়নি যে ওনার অভিনীত ছবিগুলো ছবি হিসেবে তত ভালো নয় বলে সেগুলোকে যে রেস্টোর করার দরকার আছে, কারণ রেস্টোরেশন তো অনেক খরচ, সেই রেস্টোর করার কথাটাও হয়তো কারোর মনে হয়নি। এই জন্য তো বহু ছবি হারিয়েও গেছে। তুমি নিজে গবেষণা করতে গিয়ে দেখেছো সেই কোন কোন ছবি হারানোটা মানে উত্তম কুমার ধরে প্রায় এক্স্যাক্ট সংখ্যা আমার এই মুহূর্তে খেয়াল নেই, 200-র কাছাকাছি তো ছবি হবেই, তার একটু বেশিও হতে পারে। এই ছবি হারানোর ঘটনাটা কিন্তু মানে কোনো এই লম্বা, উনি লেট 40s নাগাদ ফিল্ম লাইনে এসছেন এবং ওনার লাস্ট সিনেমা রিলিজ করেছে বোধহয় 84-85 সাল অবধি। এই যে দীর্ঘ প্রায় 4 দশকের সময়, এই পুরো সময়টা জুড়ে কিন্তু ওনার সিনেমা হারানোর ঘটনাগুলো আছে। মানে অনেকেই জানেন যে বসু পরিবার ওনার প্রথম হিট, কিন্তু বসু পরিবারের আগে অন্তত 6-7টা সিনেমা উনি করেছেন যেগুলো রিলিজ করেছে, এবং একটা দুটো বাদ দিয়ে সবকটাতেই লিড ওনার, কিন্তু সিনেমাগুলো একদম চলেনি এবং সিনেমাগুলো ফ্লপ। উত্তম কুমারের গায়ে এগুলো অনেক লেখাও হয়েছে যে উত্তম কুমারের তখন একটা তকমা পেয়ে গেছিলেন ফ্লপ মাস্টার জেনারেল বলে। তো এই 6-7টা সিনেমা কিন্তু একটাও পাওয়া যায় না এবং যাবে বলেও মনে হয় না ফার্স্টলি। আর এটার এবার লোকে বলতে পারে যে এগুলো পেলে আমাদের কী লাভ। উত্তম কুমার তো নিজেই একটা দুটো ইন্টারভিউতে বলে গেছেন যে এটা মানে খুব উঁচু দরের কাজ হয়তো না, বা যারা প্রত্যক্ষদর্শী তারা হয়তো বলেছেন, কিন্তু ওটাও একটা হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউতে যে আমার কেউ যদি প্রপারলি অ্যানালাইজ করতো সিনেমাগুলো থাকলে যে এই সিনেমাতে ওনার এই জায়গাটা, এই এক্সপ্রেশনটা দুর্বল ছিল, পরে উনি সেইটাকে ওভারকাম করেছেন, সেটাও একটা হিস্ট্রির পার্ট যে উনি কীভাবে নিজেকে ভাঙা করার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। সেটা গেল। উত্তম কুমার বসু পরিবার হিট করার পর সঙ্গে সঙ্গে সুপারস্টার হয়েছেন যে তা না, আস্তে আস্তে করে যখন মোটামুটি লেট 50s আর্লি 60sের সময় একদম টপ চলে গেছেন, তখনকার অজস্র সিনেমা যেগুলো এখন পাওয়া যায় না। এবং আমি কিছুটা শুনেছি আমার বাবা মার কাছেও, আমার জন্মের আগে ওনারা তখন দূরদর্শনে দেখেছিলেন, বলেছেন আমাকে বেশ কয়েকটা সিনেমা, তার মধ্যে থেকে আমি 2-3টে সিনেমার নাম বলবো যেগুলোতে উত্তম কুমারের সহকর্মী কিংবা ক্রিটিক্সরা তখন যারা দেখেছেন, বেশিরভাগ সহকর্মীরাই, সৌমিত্র চ্যাটার্জি, অরবিন্দ মুখার্জি, নির্মল কুমার, এদের লেখাতেই পেয়েছি আমি যে এই কয়েকটা সিনেমার অভিনয় খুব ভালো ছিল। যেমন দেবকী বসুর চিরকুমার সভা, তাতে উত্তম কুমার পূর্ণর ভূমিকায়, একটা লিড রোল বলা চলে না, স্লাইটলি সাপোর্টিং, ভীষণ ভালো অভিনয় করেছিলেন। এটা টিভিতেও দেখিয়েছে, আমার বাবাও দেখেছে, সেটার এখন কোনো হদিশ নেই। তারপরে ডাক্তারবাবু বলে একটা সিনেমা, ডিরেক্টর সুকুমার দাশগুপ্তর ভাই বিশু দাশগুপ্তর করা, উত্তম সাবিত্রী, সেটার যখন অ্যাড বেরিয়েছিল উল্টোরথ বা সিনেমা জগৎ এগুলোতে, তখন কিন্তু উত্তম কুমারের একটা হাতে লেখা নোট ছিল যে এই ডাক্তারবাবুতে আমার পারফরমেন্সটাকে আমি আমার অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করি। সেটা পাওয়া যায় না। এরকম অজস্র, মানে তারপরে আরও হিট ধরুন শিকার, মানময়ী গার্লস স্কুল, চন্দ্রনাথ, এরকম গেল, কান্না, এরকম অনেক, এগুলো বলছি 60s নাগাদ। এবং উত্তম কুমারের ইভেন শেষের দিকেরও নবদিগন্ত হিট সিনেমা, কাজল লতা বিকাশ রায়ের, তারপরে খুব সম্ভবত রাজনন্দিনী সুখেন দাসের, এগুলো হয়তো কোনো সময় টিভিতে দেখিয়েছে। কাজল লতা ছবিটা আমি দেখেছি তখন ওই এঞ্জেলের ক্যাসেটে, ভিসিডি ক্যাসেট। ওইখানেও একটা সমস্যা হচ্ছে কি যে ধরুন আগে ভিএইচএস ছিল, তারপরে ভিসিডি, তারপরে ডিভিডি, এখন ইউটিউব। এতেও আপনি ভালো করে ইয়ে করলে দেখবেন যে সিনেমার যে লেন্থ, অ্যাকচুয়ালি তো 50-এর দশকে বাংলা সিনেমাগুলো 2.5 ঘন্টার মতো লেন্থ হতো, অ্যাভারেজ লেন্থ, সেইটা কিন্তু আস্তে আস্তে এইগুলোতে ছাড়তে গেছে লেন্থ। এবং আমি যখন প্রথম যাকে নিয়ে গবেষণা করে লিখি, নির্মল দে, যিনি উত্তম কুমারকে প্রথম হিট দেন, নির্মল দের মেয়ে বলেছিলেন আমাকে যে আমার বাবা কিন্তু হিচককের থেকে ইন্সপায়ার্ড হয়ে, হিচককে উনি মিটও করেছিলেন কলকাতায়,
ইন্সপায়ার্ড হয়ে নিজের সিনেমাতে একটা হিচকক যেমন একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স দিতেন, আমার বাবাও দিতেন, সেইটা তুমি সিনেমা দেখলেই পাবে। বসু পরিবার 74.5 আছে, বসু পরিবারের যে প্রিন্ট তাতে আমি পাইনি। আর আমি যেটা শুরুতে বলছিলাম ভিসিডিতে দেখতাম, দুটো ভিসিডি ইউজুয়ালি হতো সিনেমাতে, দুটো ভিসিডি থাকতো, ওতে ড্যাট ফাইলে হতো এইগুলো। তো সেইখানেও দেখলাম যে 74.5-এর এখন যে অনলাইনে যে কটা প্রিন্ট আছে অফিসিয়াল, তাতে কিন্তু ওই নির্মলদের ক্যামিওটা কোথাও নেই। পুরনো আমার একটা ভিসিডিতে কাট করা ছিল, তাতে ওটা আছে। কারণ কি এখানেও লেন্থটা কাটতে কাটতে যাচ্ছে। এবং আরও অনেক সিনেমা ভিসিডি কোনো দিন বেরোয়নি, ধরুন ডিভিডি বা কিছুতে, দুটি মন যেমন একটা সিনেমা, অজস্র হিট গান, দারুণ দারুণ, হেমন্ত মুখার্জির মানে সুর করা ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড ট্র্যাকস আমার মতে। এবং খুব সম্ভবত উত্তম কুমারের প্রথম বা একমাত্র এ মার্কা সিনেমা আর কি ওটা। হ্যাঁ, ওটা এ মার্কা, যদু বংশ এ মার্কা ছিল। এটাতে অনেক মানে অ্যাডাল্ট সিনও ছিল, কিন্তু এতে উত্তম কুমারের লিপে মানে একটাই গান আছে ভিডিওতে, কে ডাকে আমায়, আর আরতি মুখার্জির একটা ওরেও ঝর্ণা। তার বাদ বাকি যে এতগুলো গান, আমি যতই তোমাকে দেখি, তারপরে মান্নাদের দুটো দারুণ গান, জাগো নতুন প্রভাত জাগো, এই ওটা অসিত বরণের লিপে যদিও, এই একটা গানও কিন্তু এখন যেটা প্রিন্ট পাওয়া যায় তাতে নেই। ইভেন খুব রিসেন্টলি যেটা একটা ইউটিউব চ্যানেল থেকে দিল, খুব ভালো কাজ করে ওরা, রিস্টোর করে রাইটস নিয়ে প্রপারলি, উত্তম কুমারের প্রিয় বান্ধবী, উত্তম সুচিত্রা জুটির লাস্ট যেটা সিনেমা চলেনি একদমই, প্রিয় বান্ধবীরও কিন্তু ওরকম উত্তম কুমারের লিপে 2-3টে গান পাওয়া যেত না। ওরা রিসেন্টলি বছরখানেক হলো দিয়েছে, সেখানে গানগুলো আছে। তো এইরকম মানে আমি ছোট্ট একটা দুড়িয়ে, হ্যাঁ, আমি সাহেব নই গোলাম, ওটার দুটো ভার্সন ছিল, একটা হ্যাপি একটা স্যাড, ওই দুটোই। তারপরে যেটা বলছিলাম যে উত্তম কুমারের কিছু বেস্ট পারফরমেন্সের মধ্যে, তাতে কিন্তু এই যাদের কথা বললাম আমি, নির্মল কুমার, অরবিন্দ মুখার্জি, এরা একটা সিনেমাকে বলেন চাপাডাঙ্গার বউ, সেটা পাওয়া যায়, কিন্তু সেটাও মানে এত নষ্ট হওয়া, মানে 2.5 ঘন্টার সিনেমা এখন বোধহয় 70-80 মিনিটে এসে দাঁড়িয়েছে। সেখানেও মানে উত্তম কুমারের খুব ভালো পারফরমেন্স সবাই বলে, এবং উনি ওই ধরনের চরিত্র খুব বেশি করেননি, একজন গাঁয়ের চাষি, সেটাও ওরকম কাটছাট হয়ে মানে যাচ্ছে তাই অবস্থা। তো এইরকম এছাড়াও মানে সত্যিকারে ভাবতে দেখলে যে উত্তম কুমারের মতো একজন সেলিব্রিটি, যাকে নিয়ে বাঙালির এখনও কৌতূহল আছে, এখনও ওনার সিনেমা টিভিতে দিলে লোকে দেখে, ইউটিউবে এত মিলিয়নস অফ ভিউজ, উত্তম কুমারের কিন্তু সিনেমার বাইরে মানে মানুষটার কোনো কথাবার্তা, ভিডিও তো ছেড়েই দিন, অডিও ইন্টারভিউও নেই, এবং ওনার যে ইন্টারভিউয়ের কোনো বইয়ের সংকলন তাও নেই, এবং সেটা খুবই মানে আমাদের দুর্ভাগ্যজনক, বাঙালি বলেই সম্ভব হয়তো। যে মানে দূরদর্শন তো হয়েছিল কবে, এখানে 75 না 77 সালে হয়েছে, 75ই কলকাতা হয়েছিল ওদের, তারপরে 5 বছর সময় ছিল, ওরা নেব করে হয়তো নিতে পারেনি। কিন্তু ওই সেই সময়কার যারা জার্নালিস্ট ছিলেন তারা তো একটা ইন্টারভিউ নিয়েছেন নিশ্চয়ই, তো সেইগুলো মানে কিসে ক্যাসেটে নিয়েছেন বা কিসে, সেটা কি ফরম্যাটে আদৌ আছে কি না, তার মানে মানুষটা অ্যাটলিস্ট এর বাইরে কীভাবে কথা বলতো বা কি, কিংবা উত্তম কুমারের ধরুন যে শেষ যাত্রা, সেটা তো টিভিতে দেখিয়েছিল শুনেছি, সেইটারও কোনো ভিডিও অ্যাটলিস্ট পাবলিক ডোমেইনে নেই। উনি মারা যাওয়ার পরেও ইনফ্যাক্ট একটা টেকনিশিয়ান স্টুডিওতেই খুব সম্ভবত সেই সত্যজিৎ রায়, কানন দেবী, সুশীল মজুমদার অনেকে বসে বসে ওনাকে নিয়ে স্মৃতিচারণ করেছিলেন, সেইটারও কিছু মানে ভিডিও হয়েছিল, একটা আছে, কিন্তু অডিওটা ভীষণ ডিস্টার্বড, একটা মানে ভিডিওটা নেই, কিন্তু ওটা ভিডিও হয়েছিল একটা, মানে ভিডিও দেখা যায় অন্তত কিছুটা, অন্তত হয়েছিল, সেটার জানা যায় না। এইরকম মানে প্রচুর, মানে সে একটা জিগস পাজলের পিসে অনেক কটা পিস মিসিং, কিন্তু মোট ছবিটা বোঝা যাচ্ছে, কিন্তু পিস মিসিং, সেইটা হচ্ছে মানে প্রপারলি রিসার্চ করতে গেলে ওই ফাঁক ফোকরগুলো চোখে পড়ে, যেগুলো মানে হয়তো ফিল আপ করা পুরোটা পসিবল না, কিন্তু যতটা সম্ভব করার ওইটাই চেষ্টা থাকে। আচ্ছা, তুমি একটু বলছিলে যে অনেক ভুল তথ্য উত্তম কুমারকে নিয়ে ছড়িয়ে আছে, সেরকম 2-4টে একটু বলো আমাদের শুনি। আচ্ছা, আরেকটা আমি অনেক জায়গায় চোখে পড়ে, অনেক ম্যাগাজিনে, এখন সেগুলো তো ফেসবুকে এখন এত গ্রুপ, সেখানে ওই লোকে ক্রস চেক না করেই যে যা ছবি পায় লেখা পায় দিয়ে দেয়, যে নায়ক সিনেমাটা যখন বার্লিনে ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল, তখন নাকি এলিজাবেথ টেইলার ওটা দেখে উত্তম কুমারের অভিনয় খুব প্রশংসা করেন এবং উত্তম কুমারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এটা বেশ কিছু পত্রিকার লেখা, মানে আমি দেখেওছি ফেসবুকে লোকেরা প্রমাণ হিসেবে শেয়ার করছেন যে এইটা এরকম হয়েছিল, কিন্তু এইটা এরকম একটা ঘটনা, সেটা কিন্তু উত্তম কুমারের নিজের, মানে আমার জ্ঞানত, এবং কিংবা সত্যজিৎ রায় যিনি বার্লিনে গেছিলেন উত্তম কুমারের সাথে, উত্তম কুমার নিজেও ইনফ্যাক্ট আমার বার্লিন যাত্রা লিখেও ছিলেন তখন, সেটা বই আকারে এখন আছে, কোথাও কিন্তু এর মেনশন নেই।
যে এরকম এটা এটা মানে ঘটে থাকলে তো এটা দারুণ গর্বের বিষয় বাঙালি পক্ষে, এবং একটা হিউজ ঘটনা মনে রাখার মতো, এর কোনো ইয়ে নেই। আচ্ছা, এবার আরেকটু মানে স্টাডির দিক থেকে যদি যেতে যাই, তাহলে দেখবেন যে আরেকটা ক্লেম, এটা উত্তম কুমারের অনেক বইতেই লেখা আছে উত্তম কুমারকে নিয়ে, কিংবা অনেকে অ্যানালাইজ করতে বসে যা বলেন, যে উত্তম কুমারের উত্তম সুচিত্রা অভিনীত চন্দ্রনাথ 57-58 নাগাদ রিলিজ, সেটা হচ্ছে মেট্রো সিনেমা হল, সেটাতে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা ছবি। কিন্তু ওইটা আমি খুব সম্প্রতি একটা লেখা লিখছি, আমি খুব ডিটেলসে বলবো না, চন্দ্রনাথের ডিরেক্টরকে নিয়েই লেখা। ওই সূত্রে আমি অনেকের সাথে ইন্টারভিউ করে এবং ওই সময়কার নিউজ পেপার ঘেটে দেখলাম যে ওইটা কিন্তু প্রথম মানে বাংলা সিনেমা মেট্রোতে মুক্তিপ্রাপ্ত নয়। মোস্ট লাইকলি সেটাও আরও ক্রস চেক করতে হবে নিউজ পেপারের, মানে এক্স্যাক্টলি কোন সিনেমা কত সপ্তাহ চলেছে সে তো আমরা এখন আর বলতে পারি না নিউজ পেপারের এক্স্যাক্ট আজকে এততম সপ্তাহ না দেখে। মোস্ট লাইকলি মেট্রোতে রিলিজড প্রথম মানে বাণিজ্যিকভাবে সফল বাংলা সিনেমা চন্দ্রনাথ, কিন্তু প্রথম বাংলা সিনেমা চন্দ্রনাথ নয়, তারও 2-3 বছর আগে সিনেমা রিলিজ করেছে অন্তত একটা, আমি যা প্রমাণ পাচ্ছি। তো এবার ধরুন কেউ এইটা নিয়ে একটা অ্যানালিসিস করতে বসলো যে উত্তম মানে ব্যাপারটা তখন কি দাঁড়াবে, আগেরটা না জানলে মনে হবে যে মানে উত্তম কুমারের ক্যারিজমার জন্যই প্রথম মেট্রো কর্তৃপক্ষ রাজি হলো বাংলা সিনেমা রিলিজ করতে, কিন্তু সেটা তো ফ্যাকচুয়ালি পুরোটা ইনকারেক্ট হয়ে গেল না। তো এইরকম মানে অজস্র ছোটোখাটো এই তথ্যের সম্পর্কে আমার নিজের একটা কথা মনে পড়ছে, যেটা আমি ওরকম মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আমার খুব অদ্ভুত লেগেছে ঘটনাটা মানে পড়ে, যে তখনই আমার মনে হয়েছে এর কতটা বিশ্বাসযোগ্যতা। ঘরে বাইরে সিনেমাটা সত্যজিৎ রায় পথের পাঁচালী করার আগে ভেবেছিলেন যে করবেন, উনি করবেন না, উনি চিত্রনাট্য লিখেছিলেন, অন্য কেউ সেটা পরিচালনা করবেন। তো খুব সম্ভবত সেখানে উনি ভেবেছিলেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুচিত্রা সেনকে নিয়ে এটা ভাবা হয়েছিল। কারণ প্রথমত পথের পাঁচালীর আগে তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনো অস্তিত্বই ছিল না সত্যজিৎ রায়ের কাছে। তারপরে তারপরে অপরাজিতের সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ রায়ের আলাপ হয়েছে। তো এই কথাটা কোত্থেকে আসছে? আর সেখানে বলা হয়েছে যে যেহেতু উত্তম কুমারকে সন্দীপের চরিত্রটা দেওয়া হয়েছিল, উনি নেগেটিভ চরিত্র বলে সেটাকে করতে অস্বীকার করেন। আর রিসেন্টলি একটা ইন্টারভিউ আমি দেখলাম বলাটা ভুল, আমি শুনলাম যেটা, যে উনি বলছেন যে ঘরে বাইরেটা করা যায়নি কারণ প্রডিউসারের কোনো মানে সমস্যা হয়েছিল, যার জন্য সিনেমাটা হয়নি। এটা মানে যে আসল মানুষ তার মুখ থেকেই কথাটা আসছে, তিনি তো সেখানে কোথাও বলেননি যে আমি যাকে ভাবা হয়েছিল, কাস্ট করা হয়েছিল উত্তম কুমার, উনি মানে রিফিউজ করেছিলেন নেগেটিভ চরিত্র করবেন বলে। এইটা কিন্তু ভীষণ একটা প্রচলিত গল্প উত্তম কুমার সম্পর্কে, এরকম অনেক আছে না। এইটাও মানে এটা ঘরে বাইরে করার কথা হয়েছিল, খুব সম্ভবত হরিসাধন দাশগুপ্তরই বোধহয় ডিরেক্ট করার কথা ছিল, সত্যজিৎ রায় চিত্রনাট্য লিখেছিলেন, কিন্তু ওটা মানে কাস্ট লিস্টটা কি আমার এই মুহূর্তে আমি শিওর না। ওনাদের মানে হরিসাধন দাশগুপ্তর কিছু প্রবন্ধ যা আছে, কিংবা ওই সময় ওদের ফিল্ম সোসাইটির চিদানন্দ দাশগুপ্তর একটা বড় ইন্টারভিউ আছে, সেগুলোর থেকে বেরোতে পারে কিছু। আমি নিজে যেটা একটা দেখেছিলাম, ওই তখন উল্টোরথ হিসাবে একটা নিউজ ক্লিপিং মতো হতো, স্নিপেট হতো, যে অমুক সিনেমার কাজ শুরু হলো বা অমুক বিদেশ গেলে, ওইখানে একটা দেখেছিলাম যে সত্যজিৎ রায় ঘরে বাইরের কাজ শুরু করছে এটা 60-এর দশকে, এবং তাতে দুটো ভূমিকায় কালী ব্যানার্জি আর সুচিত্রা সেনকে করা হয়েছে। সেটাও এবার কতটা আদেও মানে হয়তো মৌখিক কথাবার্তা বা চিন্তাভাবনা ছিল, রিপোর্টার লিখেছেন, মানে এগুলো বললাম না, এগুলো মানে ভ্যালিডেট করার বিশ্বস্ত সূত্রে এগুলো ভ্যালিডেট করার মতো মানে খুব মানে প্রচুর ক্রস চেক করে হয়তো দেখা গেল যে। তোমার কাছ থেকে অনেক কিছু মানে আমার সবচেয়ে যেটা ভালো লাগলো আবির, যে তুমি এত কম বয়স, তোমার উত্তম কুমার সম্পর্কে কিছু জানারই কথা নয়, সে জায়গায় তুমি মানে আমাদের প্রজন্মের যারা তাদের থেকেও অনেক বেশি জানো, আর যেটা জানো সেটা অনেক মানে মানে তথ্য সমৃদ্ধ, এবং তার সঙ্গে একটা ইমোশনের জায়গাও জড়িয়ে আছে। শেষ করার আগে তোমাকে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে তোমার বয়সী যারা, তারা কি, তোমার কি মনে হয় যে তারা কি তোমার মতোই এতটা উৎসাহী উত্তম কুমার সম্পর্কে? আর তোমার কি মনে হয় উত্তম কুমার এই যে মৃত্যুর 45 বছর পরেও আজও তার স্মৃতিচারণ করছি আমরা বা তাকে নিয়ে কথা বলছি, উনি আর কতদিন থাকবেন বলে তোমার মনে হয়? সেটা মানে হাইপোথেটিক্যাল ব্যাপার ঠিকই, কিন্তু হ্যাঁ মানে আমার প্রজন্মের সবাই যে
ফ্যান হবে এমন কথা নেই, কিন্তু আমার মানে ক্লোজ ফ্যান ঠিক না, সার্কেলের, উৎসাহ আছে বা তাদের কি হ্যাঁ, ভালো লাগে হ্যাঁ এটা। ভালো তো ডেফিনেটলি লাগে। আমার ক্লোজ সার্কেলে অনেক বন্ধু বান্ধব আছে যারা রীতিমতো ইন্টারেস্টেড, মানে শুধু উত্তম কুমারই দেখে এমন না, মানে অন্যদিকেও ইন্টারেস্টেড, কিন্তু উত্তম কুমারের প্রতি একটা মানে ভালোবাসা ভালো লাগা আছে, সেটা আছে। আর এর পরে মানে উত্তম কুমারের অবভিয়াসলি সেটা নিজের ক্যারিজমার জন্যই, মানে এত যেগুলো বললাম এতক্ষণ, এত প্রতিবন্ধকতা, এত ডকুমেন্টেশনের অভাব সত্ত্বেও এতদিন যে রয়ে গেছেন, সেটা মানে পিওরলি ওনার স্টার প্রেজেন্স, ক্যারিজমা গুণের জন্যই। কিন্তু ইন ফিউচার কী হবে সেটা মানে মানে অপটিমিস্টিক আমি থাকতে পছন্দ করি। আমি ভাবতে চাই যে মানে ধরুন ওনার শতবর্ষে যে হারিয়ে যাওয়া সিনেমা হোক বা ইন্টারভিউ বা কিছু একটা আরও নতুন আমরা দেখতে পাবো, সেই আশা রাখি আমি। কিন্তু শতবর্ষ নিয়ে তো আমি কোনো তরফেই কোনো রকম মানে কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না। শতবর্ষ তো এসে গেল, শতবর্ষ নিয়ে তো আমি কোনো প্রস্তুতি দেখছি সেটা না। আবার কি করা যায় বা, কিন্তু আমি মানে অপটিমিস্ট থাকতে পছন্দ করি। যে আমি ভাবতে চাই যে মানে রিসেন্টলি যেমন বললাম প্রিয় বান্ধবীর গান সমেত ভিডিওগুলো সিনেমাটা এলো, আমি ওরকমই আশা রাখবো। কার পাপে বলে যে সিনেমাটা, উত্তম করে ছোট রোল কিন্তু খুব সিগনিফিকেন্ট সিনেমা একটা, ওটা তো মানে STD বাংলা রিলেটেড, চলচ্চিত্রের হ্যাঁ ইতিহাসে একটা খুব হ্যাঁ, সিগনিফিকেন্স। ওটাও রিসেন্টলি পাবলিক ডোমেইনে এলো আবার। তো ওই রকম আমি আশা রাখি যে মানে হয়তো কোনো দিন একটা যেগুলো মিসিং পিস আছে ওগুলো সিনেমা হোক বা অন্য কোনো ফরম্যাটে হোক, বা রেয়ার কোনো স্টিল ফটো হোক বা যাই হোক, সেগুলো আরও আসবে এবং আরও লোকে ইন্টারেস্টেড হবে। কিন্তু সেটা মানে কতদিনের জন্য সেটা, কারণ উত্তম কুমারের এটা মানে একটা ফ্যাক্ট যে উত্তম কুমারের কিন্তু মানে অ্যাপিলটা হিউজলি একটা মানে বাঙালিদের দিকে টার্গেটটা বেশি, মানে টাইমলেস। হ্যাঁ বাঙালিদের কাছে। কিন্তু অল ওভার ইন্ডিয়া মানে হ্যাঁ এরকমও আছে, মানে আমার মায়ের এক বান্ধবী, তিনি সাউথ ইন্ডিয়ান, মার সাথে পিএইচডি করতেন, কলকাতাতে পিএইচডি করতেই আসা, তিনি কিন্তু ওই অল্প কয়েক বছরের মধ্যে উত্তম কুমারের ওই হলে রিলিজ দেখে কিন্তু উনি একদম মানে উত্তম কুমারের এখনও অবধি ফ্যান, এমনও এক্সাম্পল আছে। তো মানে জিনিসটাকে জাস্ট এখন একটা ঠিকই যে টেকনোলজির সূত্রে অনেক আরও পৃথিবীটা ছোট হয়ে গেছে, সিনেমাগুলো আরও সহজলভ্য হয়ে গেছে, ঘরে বসেই দেখা যেতে পারে, যখন খুশি ইচ্ছা আমি একটা মোবাইলে খুলে একটা সিনেমার একটা পার্টিকুলার সিন দেখতে পারি। অনেক আমি নিজেও চেষ্টা করি যে এইভাবে করার। আমি নিজে ইনফ্যাক্ট কুইজ সার্কিটের সাথে অনেক দীর্ঘদিন যুক্ত বলে আমি নিজে একবার ইনফ্যাক্ট করিয়েও ছিলাম, একটা উত্তম কুমারের ওপরই শুধু কুইজ করিয়েছিলাম পার্টিসিপেন্টদের জন্য। ওরকম আরও ইচ্ছে আছে, মানে জিনিসটাকে সিনেমার বাইরেও আমার মতে ভাবতে হবে আরও পৌঁছে দেওয়ার জন্য, যেটা রিসেন্টলি নায়কের রিলিজের থেকে হলো। যে অ্যাকচুয়ালি সিনেমাগুলো কিন্তু মনে রাখতে হবে ওটা কিন্তু সেলুলয়েডে বানানো, বড় স্ক্রিনের জন্য বানানো। ওই এক্সপিরিয়েন্সটা যতই আমি ঘরে বিশাল একটা এলসিডি বা এলইডি স্ক্রিনে দেখি না কেন লাইট বন্ধ করে, এক্স্যাক্ট সিনেমা হলের ফিল ওই সিনেমা হলেই পাওয়া যাবে। সেটা একটা মানে আশা রাখি, আমি আশাবাদী হতে চাই যে ইন ফিউচার মানে আরও এই ইন্টারেস্টটা বজায় থাকবে এবং আরও বাড়বে, আমি আশা রাখি। দেখা যাক তারপর। আমরা আরও কিন্তু যারা উত্তম কুমারকে ভালোবাসেন তারা খুব মন থেকেই ভালোবাসেন। আপনারা আবিরের কথা শুনলেন, আমরা এবার অন্য আর এক প্রজন্মে ফিরে যাব, গিয়ে তার কাছে শুনবো তার কাছে উত্তম কুমার কি। এখন আমরা যে অতিথির সঙ্গে কথা বলবো, তিনি উত্তম কুমারকে দেখেছেন কিন্তু অনেক ছোট বয়সে। মানে তিনি এমন প্রজন্মের মানুষ নন যিনি উত্তম কুমারের মৃত্যুর পরে জন্মেছেন। তিনি তার জীবৎকালেই জন্মেছেন, কিন্তু মানে উত্তম কুমারের মৃত্যুর সময় তিনি খুব বেশি বড় ছিলেন না। তাই তারও উত্তম কুমারকে জানা বড় হতে হতেই। তার কাছ থেকে শুনে নেব উত্তম কুমারকে নিয়ে তার কি স্মৃতি বা তার কি ভাবনা। নমস্কার উদ্দালক ব্যানার্জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, এবং আপনার যে চিন্তা ভাবনা ভালোবাসা উত্তম কুমারকে ঘিরে সেটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার কাছে শুনেছি যে আপনি ভবানীপুরের পাড়ার মানে উত্তম কুমারের পাড়ার মানুষ, তাই তো? ওখানেই আপনার জন্ম বলতে পারেন, কারণ আমাদের বাড়ি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের এপারে রূপচাঁদ মুখার্জি লেন, আর ওনার বাড়ি হচ্ছে গিরিশ মুখার্জি রোড, খুব কাছে না হলেও প্রায় উল্টো দিকে। তো দাদু সেন্ট জেভিয়ার্সে পড়াতেন, ইংলিশ পড়াতেন সেন্ট জেভিয়ার্স কলেজে, আর সন্ধেবেলা উনি এসে বসতেন পূর্ণ থিয়েটার্সে। আর সেই সময় একটা খুব বড় এটা ঠিক নর্মাল কোনো একটা সিনেমা হলে ম্যানেজারকে যেরকম আমরা দেখে আসি, যে কোনো সিনেমা হল বললেই আমাদের কলকাতায় বলুন না কলকাতার বাইরে একটা যে মোটামুটি আইডিয়া হয় যে এটা হলের ম্যানেজার, তার কি একটা ফাংশন। আমার দাদু গোটা হলটাকে কিন্তু তৈরি করেছিলেন, কারণ হলটা আগে আরেকটা নাম ছিল, সেই নামটা আমার মনে নেই, পরে ওটার নাম হয় পূর্ণ থিয়েটার, যখন এটা তুলসীবাবু এটাকে টেক ওভার করেন। আর আরেকটা মজার ব্যাপার হতো, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, এটা আমাদের পাড়ার লোকের থেকেই শোনা, দাদুর ঘরে
ওই ম্যানেজার্স রুমে বিশাল আড্ডা বসতো। সেখানে পাহাড়ি সান্যাল বলুন, জীবেন বসু বলুন, বা আমাদের পাড়ার ওপাশে হরিসমাজের ওপাশে থাকতেন শ্রী ধীরাজ ভট্টাচার্য মশাই, আচ্ছা। উনি আসতেন। হ্যাঁ, এরম প্রচুর তারকার সমাবেশ হতো আর কি। তো সেটা দেখার জন্য পূর্ণর সামনে লোকে, মানে ওর সামনে লোকে ভিড় করতো। দাদুর ঘরে এরা এক এক করে গাড়ি থামিয়ে ঢুকবে, সেটা একটা দেখবার বিষয় ছিল। হয়তো বিকেল 5:30 6টার পরে সবাই শুটিং সেরে আপনার টালিগঞ্জ পাড়া থেকে সব ওখানে এসে ঢুকতো। ওখানে চা খাওয়া, তারপরে পাশে বসন্ত কেবিন থেকে খাবার যেত। সো এইগুলো আমি যত না দেখেছি তার চেয়ে বেশি শুনেছি, এবং আমার পাড়ার লোক থেকেই শুনেছি। আর উত্তমবাবু সেখানে খুব একটা রেগুলার ছিলেন না, কারণ সেই অর্থে উত্তমবাবু ছিলেন জুনিয়র, অনেক জুনিয়র। এবং উত্তমবাবুর যে ব্যাপারটা দেখেছি, বা আমি আমার মার থেকে শুনতাম, যে উনি জলসায় গান গাইতেন, এটা বোধহয় আপনারা জানেন। তো আমাদের পাড়ায় কোনো জলসাতে উনি যদি গান গাইতে এলে, তো আমাদের বাড়িতেই এসে উনি বসতেন, সেখানে ওনাকে চা ইত্যাদি দেয়া হতো। তো মাদের ওটা একটা খুব ভালো সময়, কি মা কাকিমারা সবাই কে গিয়ে চাটা উৎসুক দেবে হয়ে থাকতেন উত্তমবাবুকে, আর হ্যাঁ কি। ওই জিনিসটা। আর একটা ঘটনা ঘটেছিল আমার, অ্যাকচুয়ালি দুটো ঘটনা ঘটেছে। একবার ঠাকুমা, আমার ঠাকুমার ধারণা ছিল যে আগের মধ্যেই সব আছে, আমার স্বামী তো কি আছে, আমার বাড়িতে তো সব চিত্রতারকা ভিড় করতেন। এবং দাদুর কাছে প্রচুর সিনেমা হলের আপনার মালিকেরা আসতেন, যে আমার হলে এই ছবিটা যে একটু রিলিজ করে দেন খুব ভালো হয়, ইত্যাদি ইত্যাদি কারণে। কেউ তো তখন আর আসে না, কারণ দাদু চলে গেছেন 1975। তো ইট ওয়াজ আই বিলিভ 1978 সাল বোধ হয়। তখন ঠাকুমা একদিন আমার বাবাকে একদিন বলে যে, তপু তুই একটু উত্তমকে একটু ডাক। বাবা বলছে, তুমি খেয়ে পেয়েছো, উত্তম কুমার আমাদের বাড়িতে আসবে? কেন, আগে তো আসতো, আগে তো মানে এখন তখন আসতো বৌদি বৌদি করে, হ্যাঁ চা খেতোই। তো সেসব দিন চলে গেছে মা। এখন উত্তম কুমার মানে একটা বিশাল ব্যাপার, মানে হি ইজ নাও আ ফেনোমেনন। তো তাকে তুমি আশা করতে পারো না আমি তাকে ফোন করবো সে চলে আসবে। তো সেই নিয়ে বিস্তর বাড়িতে অশান্তি, কান্নাকাটি। জেটু আমার শেষ জ্যাঠা, উনি সামাও ওনার মনে হয় উনি ফোন করেন গিরিশ মুখার্জি রোডের বাড়িতে। তখন ওখানে বুড়ো কাকা, মানে আপনার মানে তরুণ কুমারের সঙ্গে কথা হয়। সেদিকে রাত্রিবেলা 10টার সময় উত্তম কুমার এসেছিলেন আমাদের বাড়িতে। আমাদের বাড়ির নিয়ম ছিল, আমরা যারা বাড়ি যারা কুচি কাজে, তারা মানে ওই 8টা থেকে 9টার মধ্যে সব প্যাক আপ, রাত্রির বেলা সবাই শুয়ে পড়েছিলাম। মা এসে বাবাকে, মানে ইনফ্যাক্ট বাবাও শুয়ে পড়তেন, বাবাকে এসে বলে, শোনো শোনো উত্তম কুমার এসছে। আমার কানে গেছিল। তো আমি ওই তো শুনে এক্সাইটেড হয়ে উঠে পড়েছি। বাবা আমায় একদম উঠবে না, শুয়ে থাকা। উত্তম কুমার এসে, এটা সম্ভব নাকি? আর আমিও তো বিশ্বাস করতে পারছি না জিনিসটা। ছবি অনেক দেখেই ছোটবেলায়, কিন্তু সামনে এক ওনাকে দেখা। তো যাই হোক, ঠাকুমার ঘরে এসে উনি বসেছিলেন, আমার মনে আছে ঠাকুমা ওনাকে ধরে বিস্তর কান্নাকাটি, তুমি নাকি বদলে গেছো। তো একটা মানুষ যে কতটা, ওনাকে নিয়ে তো অনেকে অনেক কথা বলে, মানে অনেকেই দেখেছি ওনার একটা একটা নেগেটিভ একটা শেড ওনার উপর চড়ানো বারবার চেষ্টা করে গেছেন। আমি তো মানে মানে সামনে থেকে যা দেখেছি, উনি তো মানে রীতিমতো মানে মাথায় হাত দিয়ে ঠাকুমাকে সান্ত্বনা দিয়ে বলছে, বৌদি আপনার যখন মনে হবে আপনি আমার ডাকবেন, এইসব কথা একদম কান দেবেন না। এইটা একটা অভিজ্ঞতা। আরেকটা হয়েছিল, এইটা আপনার উনি মারা যাওয়ার আগের বছর, 79-এ, এটা লক্ষ্মী পুজোর দিন। তখন তো মোবাইল ছিল না, কিছুই না। তখন বোধ হয় ঠাকুমা বোধ হয় আমার দাদাকে কনভিন্স করেছিল, তুই একটু গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ফোন কর যে আমরা যাব। দাদা কি করেছিল জানি না, কেউ কোনো রেসপন্ড করেনি। এবং ইনফ্যাক্ট আমাদের যে গাড়ি যে চালাতো, ওই বাহাদুরকে ডেকে পাঠানো হলো। জেঠুরা কেউ ছিল না বাড়িতে, ঠাকমা ডেকেছে, তাই বাহাদুর এসছে, বড় মাইজি বলে কথা। আমাকে নিয়ে আর দিদিকে নিয়ে ঠাকমা চলে গেছেন এতে গিরিশ মুখার্জি রোডে। লক্ষ্মী পুজোর দিন উত্তম কুমারকে দেখতে ওখানে ব্যারিকেড করা হতো, যেমন পুজোর সময় যেমন ফুটপাতে বাঁশ লাগানো হয়, বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়, সেরকম সেদিনকে ওই দিনটার জন্য স্পেশালি করা হতো। যেটা আপনারা জানেন কিনা আমি জানি না। শুনেছি। হ্যাঁ, এটা আমার নিজের চোখে দেখা। তো কারণ বাঁশটা লাগাতে হতো, কারণ এত মানুষের ঢল, এবং সেই মানুষগুলো আসতো। একজন এসছে ধরুন পান্ডুয়া থেকে, আমাদের সঙ্গে যারা আলাপ হয়েছিল, একজন পান্ডুয়া থেকে, কেউ এসে বর্ধমান, মেদিনীপুরতে আগের দিন থেকে এসে বসে আছে। তো এইটা ছিলেন উত্তম কুমার। হ্যাঁ, তো ঠাকমা আমাকে নিয়ে আর দিদিকে নিয়ে ওখানে গিয়ে ভিড়ে, এবার বুঝতে পারছেন ওরাও একজন বয়স্কা, একজন বৃদ্ধা মহিলা।
তো এবার ভিড়ের মধ্যে অনেকটা এগিয়ে গেছিল। উত্তম কুমারের বাড়িতে ঢোকার জন্য একটা ছোট দরজা ছিল, যেটা দিয়ে ঢুকলে সামনে হচ্ছে দালানটা। দালানের পাশে হচ্ছে ওনার আপনার ওই একটা বেদি মতন করা, যেখানে লক্ষ্মী ঠাকুরটা রাখা থাকতো। তো ওই দালানে ঢোকার যে দরজাটা, সেটা খুব একটা উঁচু না, মানে তরুণ কুমারের মতো লোক মাথা নিচু করে ঢুকতেন। ঠিক আছে, এবার অনেকটা কাছাকাছি ঠাকমা আমাকে নিয়ে দিদিকে নিয়ে এগিয়ে গিয়েছিল। গোলমালটা বাঁধলো, হঠাৎ করে চিৎকার। দেখি হঠাৎ করে সব পুলিশেরা হঠাৎ করে প্রচণ্ড তৎপর, প্রচুর তৎপর হয়ে উঠলো। কি হয়েছে কি হচ্ছে না, গুরু আসছে। উত্তম কুমার অ্যাম্বাসাডারটা তখন ঢুকে গেছে গ্রীষ্মজি রোডে। তখন চিৎকার চেঁচামেচি, এবার একদিকে তো বাঁশ ভেঙে পড়লো, বিভৎস অবস্থা, পুলিশ সামলাতে পারছে না। আমাদের যে সর্বনাশ, ঠাকমা একদম পুরো ওইখানেই পড়লো, একটা মানুষের গায়ে পড়েছে, সেখান থেকে পুরো ফুটপাতে। এবার আমি তো কেঁদে ফেলেছি ওইসব দেখে, কি করবো বুঝে উঠতে পারছি না। দিদি কেমন একটা করছে, হাত ফাত কাঁপছে, মানে পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা এবার আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। উত্তম কুমার এসছেন, এটা বুঝতে পারছি, সাদা অ্যাম্বাসাডার দেখতে পাচ্ছি লোকের পায়ের ফাঁক দিয়ে, কারণ তখন আমারও হাইট তো খুব একটা বেশি না, আমি পায়ের ফাঁক দিয়ে দেখছি একটা সাদা অ্যাম্বাসাডার এসে দাঁড়িয়েছে। একজন মানে ধুতি পাঞ্জাবি পরে একজন নামলো, নামতেই সব সব ওই পুলিশরা কর্ডনিং করলো, উনি ছট করে ঢুকে গেলেন ভেতরে। তখন দিদি আমায় বললো, বাবাই একটা কাজ কর, এবার আমরা চুপচুপ এবার মানে গুটি গুটি পায়ে বাড়ি যাই। মানে দিদির চোখটা তখন লাল হয়ে গেছে, বুঝতে পারছি দিদিও খুব মানে ও আর নিতে পারছে না ব্যাপারটাকে। হঠাৎ করে ঠাকমা হয় না একটা, হঠাৎ করে দেখি চিৎকার করে, ও বুড়ো ও বুড়ো ও বুড়ো। তখন দেখি তরুণ কুমার বেরিয়ে পুলিশদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। ও বুড়ো, এই আমি বুড়ো বুড়ো আমি। উনিও শুনতে পাননি, সামনে যে লোকগুলো ছিল তারা বলেছে, এই যে আপনাকে ডাকছে, উনি ডাকছেন, ওই বুড়ি ঠাকুমা আপনাকে ডাকছে। দেখে তারপরে হঠাৎ করে উনিও প্রথমে চিনতে পারেননি, তারপরে আরে বৌদি আপনি এইভাবে। এবার তখন পুলিশ করে, আমাদের লোক ছেড়ে দাও আমাদের লোক। তখনই দেখি আমাদের কি এসে সবাই যেটা কেউ ঠেলে দিল আমাদের দিকটা। আমরা তারপরে ওনার সঙ্গে দেখলাম, দরজায় ঢুকে গেলাম। উনি বললেন, বৌদি এইভাবে কেউ আসে একটা তো বলে আসতে হয়। যে না তোমাদের ফোন করেনি? বলছে না, কোনো ফোন তো আসেনি। ও আচ্ছা। তারপরে মনে আছে উত্তম কুমারের সামনে যাওয়া হলো, আমাদের তো হাত পা কেমন মানে তো ওইটা হচ্ছে দ্বিতীয়বার আর কি। যথেষ্ট আপ্যায়ন করেছিলেন ওনারা। আর ঠাকমাকে তো আলাদা করে, ওই যেহেতু ঠাকমা পড়ে গেছিলেন বলে আবার এসে গৌরীদেব জিজ্ঞেস করলেন যে বৌদি কোথাও লেগেছে কিনা, কি হয়েছে দেখি একবার, চলুন ঘরে চলুন। তো এই যে আন্তরিকতাটা, আমরা একটা কোনো অত বড় একটা মহানায়কের বাড়ি গেছি। এখন মহানায়ক কথাটা তখন আমরা তো ব্যবহার করতাম না। মহানায়ককে নিয়ে এখন অনেক হাইপ হচ্ছে, অনেকে হয়তো ভালো কথা বলছে, খারাপ কথা বলছে। তখন আমাদের কাছে ব্যাপারটা ছিল উনি মানে কি বলবো, মানে একটা অন্য জগতের মানুষ, আমরা আমাদের ধরাছোঁয়ার বাইরে, সেই মানুষটাকে অতটা কাছ থেকে দেখতে পাচ্ছি। তো এই অভিজ্ঞতাগুলো আমার কাছে ভীষণভাবে। যে উত্তম কুমারকে দেখার অভিজ্ঞতাটা কি, মানে আমরা তো মানে আমিও সেই সময় জন্মেছি, কিন্তু তাকে তো চাক্ষুষ দেখিনি কখনো। আপনি সৌভাগ্যবান, আপনি তাকে চাক্ষুষ দেখেছেন। হ্যাঁ, তো সেই স্মৃতি কিছু আছে যে মানুষটা কিরকম দেখতে ছিলেন? না দেখতে তো অসাধারণ লাগতো সামনে থেকে, অসাধারণ। আমি এটা ঠিক দেখুন, আমার তখন বয়স হয়তো আমার হয়তো হার্ডলি হয়তো 10 এরকম, কিন্তু কয়েকটা জিনিস আমার যেটা মনে পড়ে, যেটা 10 কি 11 রাদার, যেটা মনে পড়ে, আমরা যেটা ইংলিশে বলি অরা, এটা যে সত্যি হতে পারে, সেটা উত্তম কুমারকে না দেখলে বোধহয় বোঝা যেত না। উনি কোনো মেকআপ করে আসছেন না, হয়তো একটা শুটিং সেরে হয়তো ক্লান্ত হয়ে আসছেন। তো অরাটা, যেটা আমি আমার বাড়িতেও দেখেছিলাম ওনাকে, ওই দিনও দেখেছিলাম, ওনার ওপরে যে একটা দারুণ একটা স্ট্রং একটা কোনো আলো পড়েছে, ফোকাস ওনার ওপরে, তা কিন্তু নয়। একটা মানুষ বসে আছে, এই আমরা একটা কথা বলি উত্তম কুমারকে নিয়ে ভীষণভাবে আমরা খুব ব্যবহার করি, সেটা স্ক্রিন প্রেজেন্স। এটা সামনেও তাই। উনি যখন কোথাও এসে দাঁড়াতেন, এটা আমি এবং পরেও আমি শুনেছি নানান কারণে, ওনার সঙ্গে যারা ছোট ছোট রোলে যারা অভিনয় করতেন, পরে আমি যখন কলকাতায় নানান কাজে, আমি আমার চাকরির হয়তো কাজে হয়তো অনেক জায়গায় গেছি, অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে, এদের মধ্যে অনেকে আছে যারা উত্তম কুমারের সঙ্গে ছোট ছোট রোল করেছে, তাদের থেকে যখন শুনতাম আমি দেখতাম হ্যাঁ আমার সঙ্গে ধারণা মিলে যাচ্ছে। ওই যেটা অরা, যেটা ওরা বলতো যে ভাই আপনি ভাবতে পারবেন না, উনি যখন স্টুডিওতে আসতেন, উনি যেটা ব্যতিক্রমী মানুষ, আমাদের চেয়ে উনি একদম আলাদা,
আমরা যে সাধারণ এবং উনি যে অসাধারণ সেইটা আলাদা করে বলে দিতে হতো না। এই অরাটা আমি দেখেছি আমার নিজের সামনে, যত না বাড়িতে অতটা ভালো করে দেখতে পাইনি, কারণ মানে আমার সামনে বাবা ছিল, ওই ছিল, আমি তো ওখানে তো উঁকি মেরে লুকিয়ে লুকিয়ে দেখেছি, কিন্তু সেই দিনকে তো একদম সামনে থেকে একটা মানুষ একটা চেয়ারে, তখনকার দিনে আপনার ফোল্ডিং চেয়ারগুলো তো বিয়ে বাড়িতে, ওরকম একটা চেয়ারে মানুষটা বসেছিল, এক গ্লাস জল খাচ্ছিল, ঠাকুমাকে দেখা মাত্র উঠে এলেন। আমি দেখি মানুষটা একদম সিম্পল ধুতি পাঞ্জাবি, উনি যেরকম পড়তেন ধুতি পাঞ্জাবি পরেই বোধহয় বেশি থাকতেন, আমি তো তাই দেখলাম। তো মুখে চোখে একটা অদ্ভুত একটা অভিব্যক্তি, মানে একটা সুন্দর একটা মানুষকে যে আপ্যায়ন করতে গেলে মুখ চোখে তো সেটা প্রকাশ পায়, ওনার মধ্যে সেটা ভীষণভাবে সপ্রতিভ এই ব্যাপারটা প্রচণ্ড উনি। আর একটা অন্য কোনো মানুষ যেন, মানে আমি দেখুন, আমি গায়ের রং হ্যানা ত্যানা খুব সুন্দর চুল, আমি এইগুলোতে খুব একটা বিশ্বাস করি না। উনি তো অনেকেই বলে, দেখুন ওনার তো গায়ের রং মাখনের মতো ছিল, ওনার তো, উনি মাখনের মতো ছিলেন কি ছিলেন না সেটা বড় কথা নয়, উনি মানুষটা কিরম ছিলেন সেটা বড় কথা আমার কাছে। আর আর তার চেয়েও বড় কথা, আমি ওনাকে যেভাবে চিনি, হি ওয়াজ অ্যান অ্যাক্টর। তো অ্যাক্টর হিসেবে ওনার সার্থকতাটা কি সেটা আমি বরাবর ফিল করার চেষ্টা করেছি, বড় বয়সে আরও বেশি। কারণ যখন দেখি ইন্টারন্যাশনাল ফিল্ম দেখে, নানান রকম ফিল্ম দেখেছি আমি, এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। আপনার কি মনে হয় উনি আন্তর্জাতিক স্তরের অভিনেতা? একেবারেই তাই, একেবারেই তাই, এটা কোনো অত্যুক্তি নয়। কারণ আমি আপনাকে যেগুলো বললাম, মানে আমি কিন্তু ছবিগুলো দেখেছি, আমি উত্তম কুমারের বাইরে প্রচুর ছবি দেখেছি, আমি কিন্তু আন্দ্রে ওয়াইদা দেখেছি লন্ডনে বসে, আমি কিন্তু তারকভস্কি দেখেছি, আমি কিন্তু গদার দেখেছি, হয়তো সেটা বিড়লা একাডেমি আপনার 16 mm স্ক্রিন, কিন্তু দেখার সুযোগটা আমি ছাড়িনি। তো আর তারপর ওইদিকে আমি আবার হেনরি ফন্ডাও দেখছি। তো এইগুলো দেখার পরে যখন আবার ফিরে আসছি নিজের ঘরে, যখন উত্তম কুমারকে দেখছি, আমি অন্যান্য যারা তখনকার ব্যক্তিত্ব বা তখনকার অভিনেতা প্রত্যেকের প্রতি আমি পরিপূর্ণ, আমি মানে শ্রদ্ধা রেখেই বলছি, উত্তম কুমার নিজেকে সবসময় স্বতন্ত্র করে রাখতে পেরেছেন, এবং সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পেরেছেন। ওনাকে এর জন্য বোধহয় শেষের দিকে খুব একটা খাটতে হতো না, এটা আমার ধারণা। আচ্ছা, ওনার সম্পর্কে একটা তো কথা আছে যে ধরুন বোম্বেতে তো উনি সফল হতে পারেননি, মানে হিন্দি সিনেমাতে উনি সফল হতে পারেননি, যার জন্য ওনার যে একটা জাতীয় স্তরে যে পরিচিতি সেটা হয়নি। এই প্রসঙ্গে যে কথাটা সবসময় উঠে আসে বা যে অভিযোগটা করা হয়, যে সঙ্গম ছবিতে রাজ কাপুর ওনাকে রাজেন্দ্র কুমারের রোলটা অফার করেছিলেন, কিন্তু উনি সেটা নিতে অস্বীকার করেন, বা বলা হয় যে ওনার যারা মানে মানে চারপাশে যারা ঘুরে বেড়াতেন, ওনার কিছু বিশেষ বন্ধুস্থানীয় লোকজন, তারা ওনাকে বলেছিলেন যে তোমার দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করাটা ঠিক নয়। আপনার মানে একজন ওনার সিনেমার একজন অনুরাগী দর্শক হিসেবে আপনার কি মনে হয় যে উত্তম কুমার কি সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলেন ওটা কি ভুল সিদ্ধান্ত ছিল? না, এইটা বলতে গেলে তার আগে কটা জিনিস বলে নিতে মানে বলে নেওয়া দরকার, কারণ রাজ কাপুর কিন্তু উত্তম কুমারের কাছে প্রথম আসেননি, উনি কিন্তু দিলীপ কুমারকে প্রথম বলেছিলেন, এটা আমরা জানি কি, অনেকেই জানেন। আমি জানি না। উনি কিন্তু দিলীপ কুমারকে বলেছিলেন যে, ওর ওই রোলটার নাম ছিল মোস্ট প্রবলি বোধহয় গোপাল, হ্যাঁ, সুন্দর রাধা গোপাল, গোপাল, হ্যাঁ হ্যাঁ। সারনেমগুলো মনে নেই, কিন্তু আমার মনে আছে, কারণ আমার রাজ কাপুরের ছবিটা ভালো লাগেনি, কারণ তখন রাজ কাপুরের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। তো রাজ কাপুরকে ভালো লাগেনি আমার। তো যাই হোক, আর রাজ কাপুরকে কোনোদিন যে আমার দারুণ লাগতো সে কথাও নয়, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার আইকন, ওনাকে নিয়ে তো অনেক অনেক নিশ্চয়ই উনি খুব বড় মাপের যে মানুষ, সব ঠিক আছে, কিন্তু আমি ওনাকে কোনোদিন আমার পছন্দের তালিকায় রাখিনি। তো দিলীপ কুমারকে উনি যখন বলেছিলেন, দিলীপ কুমার ওনাকে একটা শর্ত দিয়েছিলেন যে ঠিক আছে, আমি আমি করতে পারি, আই ক্যান প্লে দ্য সেকেন্ড ফিডল, কিন্তু এন্টায়ার এডিটিংটা যখন হবে ফাইনাল এডিটিং, তখন আমি থাকবো ওখানে, আই উইল ডু ইট। আচ্ছা, উনি থাকবেন, উপস্থিত থাকবেন, আচ্ছা। তাতে রাজ কাপুরের প্রচণ্ড গায়ে লেগেছিল। অ্যাকচুয়ালি দিলীপ কুমার তো রাজ কাপুরকে পরোয়া করে না, নিশ্চয়ই। তো তারপরে উনি গেছেন দেবানন্দের কাছে, তো দেবানন্দ ব্যাপারটা বুঝতে পেরে আগে থেকেই উনি, আমার তো এখন শুটিংয়ের সময় হয় না, আমার তো একদম পুরো একদম জ্যাম প্যাকড, হ্যাঁ আমি বোধহয় পারবো না বলে উনি কাটিয়ে দেন। তারপরে উনি উত্তম কুমারের কাছে এসেছিলেন, এবং উত্তম কুমারের যেটা আমার যেটা তখন মনে হয়েছে, এটা আমার অ্যাসেসমেন্ট, আই মাইট বি রং, কিন্তু যেটা মনে হয়েছে সেটা উত্তম কুমারের বারবার মনে হয়েছে যে আমি একটা সেকেন্ড লিড, একটু একটু প্লে দ্য সেকেন্ড ফিডল, সেটা কতটা
তার পক্ষে একটা লঞ্চ প্যাড হিসেবে বোম্বেতে সেটা এস্টাবলিশড হবে, কারণ এটা যখন হয়েছিল তখন এটা আমাদের জন্মের আগে, আমার মনে হয় 1963 না 64-এর ছবি বোধ হয়। হ্যাঁ, এবং সেই সময়টা তখন রাজেন্দ্র কুমার, এটা অদ্ভুত ব্যাপার, এটা আইরনিকও বলবো, রাজেন্দ্র কুমার কি করে রাজি হয়েছিল, কারণ সেই সময়টা কিন্তু রাজেন্দ্র কুমার একদম একদম পুরো পিনাকেলে, ততদিনে তার নাম সবাই দিয়ে দিয়েছে জুবিলি কুমার। ইন স্পাইট অফ দ্যাট তিনি কিন্তু রাজি হলেন সেকেন্ড লিডটা করতে, কারণ উনি একটা জিনিস বুঝেছিলেন যে ছবিটার মধ্যে একটা দম আছে। ইনফ্যাক্ট তখনকার ওটা হাইয়েস্ট গ্রসার ছবিটা। আর একটা ছবি হয়েছিল সেই সময়টা, তা আগে পিছিয়ে, সেটা হচ্ছে আপনার দিলীপ কুমারেরই ছবিটা, আরে আমাদের যা পেয়ার কিয়া তো ডর না কিয়া, ওই আপনার মুঘল আজম। তো মুঘল আজম তখন তো ভীষণ রকম হিট করেছে, তার সঙ্গে এটাও মানে কোনো কিছু কম যায়নি সঙ্গমটা। উত্তম কুমার হয়তো পরে কিছুটা রিগ্রেট করেছিলেন এটা, যেটা আমার কাছে খবর, যে না করলেই তো হতো। কিন্তু সমস্যা ছিল যেটা আপনি বললেন সেটা ভীষণ রেলিভেন্ট, যেটা আমার পরে আমি আমার মামার থেকেও শুনি, যে ওনার সঙ্গে সঙ্গে কিছু লোক, মানে ভদ্র ভাষায় তাদের কি বলে আমি জানি না, ওই লেজুর টাইপের সবসময় থাকতো, এবং তাদের কথায় উত্তম কুমার ভীষণভাবে ইনফ্লুয়েসড হতেন। কারণ আমার এক মামা আছেন, উনি ওই পিএলডি গ্রুপেই ছিলেন, ওনার নাম হচ্ছে শ্রী সমীর মজুমদার, ওনার নামটা বলা দরকার, কারণ উনি উত্তম কুমারের সঙ্গে একটি ছবি করেছিলেন, তার নাম হচ্ছে শ্রীকান্তের বিল। আচ্ছা। শ্রীকান্তের বিলে উত্তম কুমারের যে সৎ ভাইদের মধ্যে এক ভাই ছিল শ্রী সমীর মজুমদার। আচ্ছা। উনি কিন্তু অ্যাকচুয়ালি ছিলেন উৎপল দত্ত রাইট হ্যান্ড, মানে নাটকে উনি, এখনো আপনি যদি কোনো নাট্য ব্যক্তিত্বকে জিজ্ঞেস করেন সমীর মজুমদার, তিনি চিনবেন। তো সমীর মামা যেটা বলেছিলেন, তখন এই ক্যাথেড্রাল স্কুল আছে আপনার এলগিন রোডে, সেখানে শুটিংটা হতো, ওখানেই উত্তম কুমার এই ছবিটা শুটিং হতো। ওটা স্কুল, ওইখানেই দেখানো হয়েছে। উত্তম কুমার ওখানে ছোটবেলায় পড়তো, ওখানকার প্রিন্সিপালকেই সত্যিকার প্রিন্সিপালকেই ওখানে অভিনয় করানো হয়েছিল, যে সিনেমাতে যিনি উত্তম কুমারের স্কুলের প্রিন্সিপাল, এবং ওইখানে বিভিন্ন ঘরকে ব্যবহার করা হয়েছিল উত্তম কুমারের বাড়ি হিসেবে। তো মামা যেটা গল্প করতো, যখন ওই সুপ্রিয়া দেবী যখন লাঞ্চ পাঠাতেন, উনি সবসময় বেশি করে পাঠাতেন, অনেক বেশি, কারণ উনি জানতেন যে উত্তমবাবু ছাড়া পাশে আরও অনেকেই খাবে ওইখান থেকে, তো অনেক বেশি করে টিফিন ক্যারিয়ারগুলো ভর্তি করে পাঠাতেন। সেই সময় উনি দেখতেন প্রচুর ওনাকে ঘিরে ওনার কিছু স্তাবক বৃন্দ, তারা কিন্তু আছে, কিরে তুই নে একটু, আরে কিরে তুই এখন হাত দিলি না, নে এবার এরকম করতেন উত্তমবাবু। তো এরা থাকতো, তো এরা যত না ওনার কাজে এসছেন, অকাজে এসছে বেশি, এটা ঘটনা। এবং এরম কিছু লোক ওনাকে আগে থেকে, না দাদা তুমি যদি ওখানে যাও, তো বোম্বেতে গিয়ে তুমি যদি সেকেন্ড লিডে থাকো, তাহলে আর কি লাভ, মনে হয় হতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা। তবে আমার নিজের অ্যাসেসমেন্ট যে উনি ওই কাজটা না করে খুব ভালোই করেছেন, কারণ সত্যি তো মানে অভিনয়ের যে আপনার বা কি মনে হয় যে অভিনয়ের যে মানে নৈপুণ্য, সেখানে কি রাজ কাপুর আর উত্তম কুমার সমান জায়গায় আসেন? না, এখানে একটা অন্য ব্যাপার চলে আসছে, সেটা হচ্ছে ভাষাগত তফাৎ। হ্যাঁ, ওয়্যারএজ আজকে সঙ্গমটা যখন হতো, সেখানে উত্তম কুমারকে ওখানকার মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করতো, এক, দুই হচ্ছে উত্তম কুমার কতটা সাবলীলভাবে বলতে পারতেন হিন্দিটা, সেটা আমি জানি না। ওনার তো হিন্দিতে সমস্যা ছিল, এবং বিশেষ করে ওনার যেটা সবচেয়ে বড় মানে কি বলবো আমি, অভিনয়ের সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল যেটা সংলাপ বলা। সেই সংলাপ বলা, বাংলাতে উনি যেভাবে সংলাপকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন, যে কায়দায়, যেহেতু ওই ভাষার উপর ওনার তেমন দখল ছিল না, তাহলে অত ভালোভাবে কি উনি সেই সংলাপগুলোকে ব্যবহার করতে পারতেন? এই কথাটা আমার মনে হয় মেনে নেওয়াটা উচিত। মানে আমরা আজকে ওনাকে আমরা সেই জায়গায় নিয়ে গেছি, আমরা মানে ওয়ার্শিপ করি রীতিমতো, কিন্তু কটা রিয়েলিটি বোধহয় আমাদের মেনে নেওয়া ভালো। যেটা নিয়ে আপনি বোধহয় জানেন, ওনাকে নিয়ে অনেকে রিডিকুল করতো আপনার জয় জয়ন্তীর পরে, ইংলিশ নিয়ে। ওই যখন ওনার ওই হাত থেকে সিগারেটটা পড়ে গিয়ে যখন ওই বোধহয় বিছানাটা পুড়ে যায়, তো সেটা নিয়ে আমি, এবং আমাদের পাড়ায়, আমাদের ভবনপুর পাড়াতেও আমাদের যারা বন্ধুরা, তারাও এটা নিয়ে রিডিকুল করতো। ওই যে উনি বলেছিলেন যে গুড লর্ড মাই সিগার ইজ আ কজ, এই কথাটা বলেছিলেন। তো এইটা বলতে গিয়ে উনি যে কতটা যে মানে আড়ষ্ট, সেইটাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করতো।
আচ্ছা, উত্তম কুমারের নাম আসলেই তো সুচিত্রা সেনের নাম আসে, সেই সঙ্গে আরও অনেক নায়িকারাও আছেন, কারণ সুচিত্রা সেন উত্তম কুমারের সঙ্গেই তার জীবনের বেশিরভাগ ছবিগুলো করেছেন। কিন্তু উত্তম কুমারের ক্ষেত্রে তা নয়, ওনার পুরো ফিল্ম কেরিয়ারটা বা ফিল্ম গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে সুপ্রিয়া দেবী এবং সাবিত্রী চট্টোপাধ্যায় তো আছেনই, এছাড়াও বহু নায়িকার সঙ্গে ওনার অনেক সফল ছবি আছে। তো এইখানে যে প্রশ্নটা চলে আসে যে কোন নায়িকার সঙ্গে উত্তমের জুটিটা সবচেয়ে ভালো লাগে, যদিও সবাই বলে উত্তম সুচিত্রা জুটি, আপনারও কি তাই? একদম না। আমি বলি কারণটা, আজকে সুচিত্রা সেনের সঙ্গে যখন উত্তম কুমারকে আমরা দেখি, তখন দুজনকেই মনে হয় যেন আমাদের থেকে অনেক অনেক দূরে। তারা অবভিয়াস রেভার্ড, হাইলি রেভার্ড, তাদেরকে ভক্তি করতে ইচ্ছে করে, শ্রদ্ধা করতে ইচ্ছে করে, সবই ঠিক আছে, কিন্তু মনে হয় যেন অন্য 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 গ্রহ থেকে এসছে। আমার যদি বলেন, হয়তো শুনতে আপনার কিরম লাগবে জানি না, আমার যেমন আমার খুব ফেভারিটের মধ্যে একজন হচ্ছেন শ্রীমতী অঞ্জনা ভৌমিক। কারণ অঞ্জনা ভৌমিকের ওই যে আপনার গার্ল নেক্সট ডোর লুকটা, ভীষণ স্পন্টেনিয়াস একটা অভিনয়। ভীষণ রকম স্পন্টেনিয়াস অভিনয়। এবং আপনি যখন নায়িকা সংবাদে আপনি ওনাকে দেখছেন, চৌরঙ্গি আছে, সুখসারি আছে, রাজদ্রোহী আছে, এরম আছে, উনি বোধহয় 5টা না 6টা ছবি করেছিলেন ওনারা একসঙ্গে। তার মধ্যে শেষেরটা বোধহয় রৌদ্র ছায়া, যেটাতে অবশ্য অঞ্জনা ভৌমিক একটা দেহাতি রোল করেছেন, এবং সেটা একটু ওটা 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 ওই ছবিটা একটু নেগেটিভ শেডে, সেটা নিয়ে বলবো না। তবে যখন নায়িকা সংবাদ দেখলাম, আর যে উত্তম কুমারকে, এই জিনিসটা একটা অদ্ভুত সাইকোলজিক্যাল এফেক্ট হয় আমাদের মতো মানুষের মনে, যে উত্তম কুমারকে আমরা দেখছি অনেক দূরের মানুষ, তাকে কোনোদিনই কাছে পাবো না, কিন্তু যেমনি অঞ্জনা ভৌমিক মাঝখানে এলেন, উত্তম কুমার যেন অনেকটা কাছে আমাদের চলে এলেন। এটা কি এর জন্য অনেকাংশে দায়ী কিন্তু অঞ্জনা ভৌমিক ম্যাডাম নিজে। উনি মাঝখানে ছিলেন বলেন এই উত্তম কুমারকে আমরা অন্যভাবে পেলাম, যেটা আমরা সুচিত্রার সঙ্গে পাইনি, বা সুপ্রিয়া দেবীর সঙ্গে হয়তো সেই অর্থে পাইনি। আমি সাবিত্রী চ্যাটার্জির কথা বলবো না, উনি তো এক দুর্ধর্ষ অভিনেত্রী, আমরা দেখেছি, এখনো আছেন আমাদের মধ্যে, কিন্তু অঞ্জনা ভৌমিকের যে অ্যাপিলটা, এটা আমাকে প্রচণ্ড নাড়া দিয়েছে। আর আমার মনে হয়েছে যে উত্তম কুমারকে আমরা একটু অন্যভাবে পেয়েছি যখন অঞ্জনা ম্যাডাম মাঝখানে ছিলেন আর কি। আর নায়িকা সংলাপ, আপনি একটু আগে বললেন সংলাপের কথা, উত্তম কুমার বাংলায় যে সংলাপ, যখন অঞ্জনা ভৌমিক ম্যাডাম বলছেন যে আমি রান্নাঘরেই শোবো আরশোলাগুলো দেখার পরেও, তখন ছোট্ট করে একটু ঘুরে বললেন আপনি বীরাঙ্গনা। এই যে বলাটা, এই থ্রোটা পারবে না, ওই একজনই ছিলেন, এছাড়া আর কেউ বোধহয় পারবে না। আর সেটা এত সুন্দরভাবে অঞ্জনা ভৌমিক ওটাকে রেসিপ্রোকেট করলেন, এই কেমিস্ট্রিটা আমি কিন্তু সত্যি কথা বলতে কি, যতই আমরা বলি উত্তম সুচিত্রা, নিশ্চয়ই এটা নিয়ে তো আমার কিছু বলার জায়গাই নেই, কিন্তু ওই ব্যাপারটা যেন একটা অন্যরকম। আর আমার মনে দাগ কেটে যাবে কিন্তু ওইটাই আজীবন, অঞ্জনা ভৌমিক, উত্তম কুমার। আমার যেমন খুব মনে হয় যে কাবেরী বসুর সঙ্গে উত্তম কুমারের বোধহয় আরও কিছু বেশি সিনেমা হলে ভালো হতো, যেটা হয়নি। মানে উনিও তো মানে ওনার সৌন্দর্যটা ভীষণ রকমের গ্রেসফুল একটা সৌন্দর্য ছিল না, সেই একটা অদ্ভুত আকর্ষণ ছিল ওনার চেহারার মধ্যে। হ্যাঁ, ওনার সে চলে যাওয়াটা আমার এখনো মনে পড়ে, তখন ও স্কুলে, তখন পুতুল আন্টি এসে কান্নায় ভেঙে পড়লেন। কি হয়েছে না, ওনার বোন মারা গেছেন। কি বোন? মাকে বলছে কে গো? মা বলছে ওই যে, আরে আরে বাবা, কাবেরী বসু ছিলেন না, ওই তো পুতুল আন্টি বোন হয়তো। বড় হয়ে বুঝলাম যখন দেখলাম আপনার আমি সেও সখা, আমি সেও সখাটাই দেখলাম। তার আগে বোধহয় রাই কমল, বোধহয় রায়কমল অনেক পুরনো। অনেক অনেক পুরনো, কিন্তু আমি সেও সখার নগর দর্পণে। হ্যাঁ, নগর দর্পণটা আমার ভালো লেগেছিল। আমি সেও সখারতে যেন মানে মনে হচ্ছে উত্তম কুমারের সেই মানে বয়সটা বেড়ে গেছে। কাবেরী বসু কোথায় যেন একটা, আমি কিন্তু সেই এটা পাইনি, মানে একটা আগেকার উত্তম কুমারের সঙ্গে কাবেরী বসুর যে ব্যাপারটা, হয়তো আমি সেটা বলতে পারবো না, কারণ আমি তো সত্যি কথা বলতে কি, কথা বলছি অনেকই, তো কটা ছবি বা দেখতে পেয়েছিস, কারণ সেইভাবে কনজার্ভ করা হয়নি ছবিগুলোকে, মানে মানে কোনো রকম মানে কনজারভেশনের কোনো জায়গাই নেই। মানে আমি এটা বুঝতে পারি না যে কি করে এতগুলো বাংলা ছবি আমাদের মধ্যে এখন এই মুহূর্তে একটারও প্রিন্ট নেই। হয়তো মাঝে মাঝে সেই আপনার দেয়া নেয়া বা এইগুলো, যেগুলোকে হয়তো নতুন করে বোধহয় প্রিন্টগুলো আবার করে এনেছে কিনা জানি না, কিন্তু এছাড়া তো ম্যাক্সিমাম ছবিই নেই। সেখানে কাবেরী বসুর সঙ্গে ছবি ওই আমি সেও সখা ছাড়া আমার সত্যি কথা বলতে কি দেখা হয়নি। কারণ আমি ওনাকে বরঞ্চ কাবেরী বসুকে আমি ভালো করে দেখলাম অরণ্যে দিন রাত্রিতে, যেখানে উত্তম কুমার নেই।
তো ওনাকে দেখলাম অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি ওখানে ওনাকে ভালো করে আরও চিনলাম। ওনারা শুভেন্দু চ্যাটার্জির যে ওনাদের কেমিস্ট্রিটা। আমি উত্তম কুমারকে চিনেছি বলতে গেলে 1980 25শে জুলাই। তার আগে আমার উত্তম কুমারের নামটা শোনা ছিল, চেহারাটাও আমার মনে নেই যে তার আগে আমি তাকে দেখেছি বলে, ছবি বা কিছু সিনেমা তো দেখিনি তার আগে। রাইট। কিন্তু আপনি যেহেতু ওনার পাড়ায় থাকতেন, আপনার কি সেদিনের কোনো কথা মনে আছে? 1980 24শে জুলাইয়ের পরের দিন, মানে 25শে জুলাইয়ের কথা? না, সেই অর্থে খুব একটা এই জন্যই মনে নেই, আমাদেরকে যেতে দেওয়া হয়নি ওখানে। কারণ বাবা বলেছিল ওরকম ওই প্রচণ্ড ভিড়ের মধ্যে মানে না, ওই ভিড় বা ওই যে উন্মাদনা, মানুষের উন্মাদনাটা আমাদের বাড়িটা আমি বলি আপনার বিজলি সিনেমা ভবানীপুর থানার মাঝখানে রাস্তাটা, তো তার দিয়ে একটু গেলেই আমাদের বাড়ি, যার জন্য আমাদের বাড়ি থেকে আওয়াজগুলো মানে শোরগোলটা রীতিমতো যখন আসছে, যখন ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আওয়াজগুলো, চিৎকারগুলো অত দূর আসছে। এবং আলটিমেটলি দেখলাম আপনার বিজয়গুলির যে রেস্টুরেন্টটা, অত দূর আমরা গেছিলাম সাহস করে, দেখলাম একজন ভদ্রমহিলাকে ওইদিকে ওনাকে ওরকম মানে ধরে ওনাকে নিয়ে আসা হচ্ছে, উনি অজ্ঞান হয়ে গেছিলেন। কারণ সেদিকে প্রচণ্ড গরমও ছিল, আর উনি অজ্ঞান হয়ে গেছিলেন। উনি ওইভাবে দেখে উনি আর ওটা নিতে পারেনি, অর্থাৎ ওনাকে নিয়ে এসে ওই ঠিক বিজয়গুলি রেস্টুরেন্ট থেকেই জল নিয়ে এসে ওনার মুখে এরম দেওয়া হলো। আর তারপরে কিছু মানুষ দেখি আমার পাশ দিয়ে হঠাৎ করে দেখি দৌড়ে চলে গেল হঠাৎ করে ওদের দেখতে। আমি দাদাকে বললাম চল একটু যাই, একটু দেখি। বললেন না, বাড়ি থেকে ইয়ে করবে, তুই এইভাবে আমাদের যাওয়াটা ঠিক হবে না। মানে আমার ভীষণ ইচ্ছে করছিল যদি সামনে যাওয়া যায়, কিন্তু সেটা আমার সেই আমার কি বলবো আর, মানে অবশ্য গিয়েই বা কি করতাম সেটাও একটা কথা। কারণ আমার বাড়িতে বহু বছর আগে কলকাতা কর্পোরেশনের একটা গেজেট ছিল, যাতে রবীন্দ্রনাথের শেষ যাত্রার ছবি ছিল। তখন তো আপনার গেজেট বেরোতো কি আপনার সিএমসির, তাতে রবীন্দ্রনাথের শেষ যাত্রা ছবি ছিল। এই দুজন মানুষের শেষ যাত্রা ছবি এবং কলকাতার যে ভিড় প্রায় আইডেন্টিক্যাল। অগণিত মানুষ যে কাকে বলে সত্যিকারে, মানে জনসমুদ্র কাকে বলে, এই দুটো দিন প্রত্যক্ষ করেছে কলকাতা। একজন হচ্ছে রবীন্দ্রনাথের ক্ষেত্রে, আর একজন হচ্ছে উত্তম কুমারের ক্ষেত্রে। কারণ আপনি আরেকটু বড় বয়সে যখন হেমন্ত মুখোপাধ্যায় চলে গেলেন, তখন আমাদের হাজারার ওখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ওনাকে যে লরিতে সাহিত্য ছিলেন, সেখানে হয়তো গান হচ্ছে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আর সামনে একদল ছেলে মেয়ে সবাই আপনার রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে চলেছে। হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতি আমার আছে, কারণ ওনাকে তো রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, না আমি দেখেছিলাম হাজরা মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে দিয়ে গেল, তারপরে আমরা গিয়ে ওদেরকে জয়েন করলাম, করে তারপর রবীন্দ্র সদনে গেছিলাম। কিন্তু উত্তম কুমারের বেলায় ওকে তো রাখাও হয়নি রবীন্দ্র সদনে, না ওনাকে রাখা হয়নি। এবং ওনাকে নিয়ে এখন অনেকে ফেসবুকে অনেক কিছু লিখছে, মানে নানান মিডিয়ায় অনেক কথা, এখন অনেক পণ্ডিত আছে, তাদেরকে আমি অশ্রদ্ধা করি না, কিন্তু কার কথা যে বিশ্বাস করবো সেটাও বুঝতে পারি না। 45 বছর চলে গেছে, তবু আমাদের মন খারাপ কিন্তু যায়নি, মন খারাপ রয়ে গেছে। আপনারা উত্তম কুমারের 2 ফ্যানের কথা শুনলেন, কারণ উত্তমের ভক্তরাই তো তাকে এখনো পর্যন্ত চলে যেতে দেননি। এরপরে আমরা আরও অনেকগুলো প্রোগ্রাম ভেবে রেখেছি উত্তম কুমারকে নিয়ে। আগামীকালই আপনারা দেখবেন প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায়ের ইন্টারভিউ। সেখানে তিনি অ্যাকাডেমিক্যালি অ্যানালিসিস করেছেন উত্তম কুমারের অভিনয় প্রতিভাকে। ততক্ষণের জন্য নমস্কার। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন, আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।